ওখান থেকে এখানে পাঠায়, ওখান থেকে জায়গায় একটাই, মানে ঘুরাই ঘুরে পরে গেছি স্যারের কাছে 4-5 বার গেছি, মানে তার সাথে কথা বলার কোনো সুযোগই পাই না। রোগীর অবস্থা খুব খারাপ, ব্যথা এই জন্য ঢাকাতে আমরা করতেছি। রাজধানীমুখী দেশের সংকটাপন্ন সব রোগী, জেলা পর্যায়ে নড়বড়ে চিকিৎসা সেবা, ডাক্তার সহ মেডিকেল সরঞ্জাম নিশ্চিত পরামর্শ বিশেষজ্ঞদের। ওখান থেকে এখানে পাঠায়, ওখান থেকে জায়গায় একটাই, মানে ঘুরাই ঘুরে পরে গেছি স্যারের কাছে 4-5 বার গেছি, মানে তার সাথে কথা বলার কোনো সুযোগই পাই না। রোগীর অবস্থা খুব খারাপ, ব্যথা এই জন্য ঢাকাতে আমরা করতেছি। চট্টগ্রামে বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র যেন ঘুষের হাত, টাকা না দিলে সনদ পান না বিদেশগামী শ্রমিকরা। বাইরের একটা যাত্রী থেকে ভাইয়া 9,500 টাকা করে নেন, কারণ আমি আপনার থেকে 9,500 করে নিলাম। আমি এটা কনভিন্স করবো কিভাবে ভাইয়া, আপনাকে আমি কিছু যাত্রী দিচ্ছি, আমি আপনাকে 500 টাকা কম দিব। যারা ফান্ডা করে তারা ঠিক হয়ে গেছে না, ঠিক হয়ে গেছে যারা নর্মালি সবগুলো আমি ওটা শুনে শক্ত হয়ে গেছি। আমাকে 20,000 টাকা বলছে, এই নাম্বারে লাস্ট যে 65 একটা নাম্বার আছে, এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে বলছে। রংপুরে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্ত্রী সন্তানের বিকৃত মরদেহ উদ্ধার, তালাবদ্ধ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। জেলা স্কুলের টিচার একজন গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। ভাবই পাচ্ছি না, এটা সেই ধরনের তো ওনার সাথে কারো শত্রুতাও নাই। একটা পরিবারের 4টা প্রাণী, 4টা মানুষকে হত্যা করা হলো। জনবল সংকটে ধুঁকছে তেঁতুলিয়ার সরকারি দপ্তরগুলো, ভারপ্রাপ্ত অস্থায়ী লোকজন দিয়ে চলছে কাজ, সেবা গ্রহীতারা চরম ভোগান্তিতে। ভালো বেসরকারি প্রতিষ্ঠানকে সরাসরি পুঁজিবাজারে অন্তর্ভুক্তির পরিকল্পনা, লিস্টিং নীতিমালা সংস্কারের জন্য গঠন করা হয়েছে কমিটি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে প্রতিবেশীদের সামিল না হতে সতর্ক করল ইরান, হুঁশিয়ারি পরের টার্গেট হবে ট্রাম্পকে সহায়তাকারী দেশগুলো। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। দেশের 64 জেলার 38টি সরকারি হাসপাতালে এখনো নেই আইসিইউ সুবিধা, সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় ঢাকায়, চাপ বাড়ে রাজধানীতে। শুধু আইসিইউ নয়, চিকিৎসক এবং সরঞ্জাম ঘাটতিও গুরুতর। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলে ঢেলে সাজানো না হলে মিলবে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসার আশায় ছুটে চলা মানুষের ভোগান্তির খবর জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন নাহিদ হোসেন। শরীয়তপুরে অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত জেসমিন আর তার পরিবারের 2 সদস্য। সন্ধ্যা 6:30টার দিকে তাদের আনা হলো 100 বেডের শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক জানান জেসমিনের চিকিৎসার ব্যবস্থা তাদের কাছে নেই, রেফার করা হলো ঢাকায়। আগামীকাল ছাড়া এখানে এক্সাই কোনো করা যাইব না, আগামীকাল এক্সাই করলে তারপরে মনে হয় না এটা দেখে হ্যাঁ ওষুধরা করবো। রোগীর অবস্থা খুব খারাপ, ব্যথা এই জন্য ঢাকাতে আমরা করতেছি। ঢাকাতে নিয়ে যাবো। জেসমিনকে নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার পথে, তাদের সঙ্গে টিম যমুনার যাত্রা। ভাঙাচোরা সড়ক পেরিয়ে প্রায় 4 ঘন্টার যাত্রা। রাত প্রায় 10টা, ঢাকার পঙ্গু হাসপাতালে পৌঁছায় অ্যাম্বুলেন্স। এখানে অপেক্ষা আরও দীর্ঘ। টিকিট কাটার প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেলেও জেসমিনকে দেখার সময় পাননি চিকিৎসক। আরও অন্তত 20 জন রোগী নিয়ে হিমশিম অবস্থায় তিনি। ওখান থেকে এখানে পাঠায়, ওখান থেকে জায়গায় একটাই, মানে ঘুরাই ঘুরে পরে গেছি স্যারের কাছে 4-5 বার গেছি, মানে তার সাথে কথা বলার কোনো সুযোগই পাই না। বলছে আমি আসবো রুগী কমলে আসবো। পরে প্রায় আধা ঘন্টা পরে আসছে, আইসা লেখা নেওয়ার পরে আর কোনো খোঁজখবর নাই, ওই যে রুমে চলে গেছে। কি করব না করব কিছুই বললো না। ঢাকার পঙ্গু হাসপাতালের তথ্য, প্রতিদিন জরুরি বিভাগে রোগী আসে গড়ে 250 থেকে 300, যাদের 70 থেকে 80 ভাগই আসে গুরুতর অবস্থা নিয়ে বিভিন্ন জেলা থেকে। রোগীর কাছে যাইতে যদি দেরি হয়, সময় বেশি যায়, তখন রোগীটার জন্য কষ্টটা বেড়ে যায়। সে তো চায় তাড়াতাড়ি আপনি তাকে
আমরা তাকে চিকিৎসাটা দিই। সো রেফারেল রোগীরা যদি সংখ্যা যদি চাপটা কমে, আমরা মনে করি যে তখন আরও দ্রুত গতিতে আমরা যারা ইমার্জেন্সিতে আছে তাদেরকে আরও ভালো সার্ভিস আমরা দিতে পারবো। কেন জেসমিনকে চিকিৎসার জন্য আসতে হলো ঢাকায় তা জানতে আবারও ফিরে যেতে চাই শরীয়তপুরে। শহরের সদর হাসপাতালটি কাগজে কলমে 100 শয্যা, তবে চিকিৎসা নিচ্ছেন প্রায় 450 রোগী। শুধু বেড নয়, চিকিৎসকেরও সংকট। 72টি পদের বিপরীতে কর্মরত মাত্র 28 জন ডাক্তার। শরীয়তপুরের 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এটি। দুপুরের পর থেকেই বন্ধ বহির্বিভাগ, খোলা শুধুমাত্র জরুরি সেবা, এবং এখান থেকেও বেশিরভাগ রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকায় রেফার করে। কিন্তু কেন পাঠানো হচ্ছে সেই কারণে আমরা জানতে চাই এই হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে। ধারণ ক্ষমতা মাত্র 100, আছে 415, আর 415 জন রোগীর জন্য এরকম 4 গুণ ডাক্তার দরকার। ওপেন ফ্র্যাকচার, সিভিয়ার ব্লিডিং, সেটা তো আমরা এখানে ট্রিটমেন্ট দিতে পারবো না, এটা ফ্যাসিলিটিস নেই। ইমিডিয়েট আইসিইউ লাগে, সিসিইউ লাগে ইমিডিয়েট, সিসিইউ তো নাই। তো ওই রোগীগুলি আমরা ইমিডিয়েট চিকিৎসা দিই, তারপরে রোগীটাকে আমরা সেটেল করে তারপরে আমরা এনআইসিবিডিতে টারশিয়ারি লেভেল হাসপাতালে পাঠিয়ে দিই। বিকেল গড়ালে সংকট আরও তীব্র হয়। বহির্বিভাগের সেবা শেষে চাপ বাড়ে জরুরি বিভাগে। নেই কোনো আইসিইউ সুবিধা। আইসিইউ লাগতে পারে এমন ইমার্জেন্সি রোগী আসলে কি করে জেলার সবচেয়ে বড় এই হাসপাতাল? বলছে যে রোগীর অবস্থা ভালো না, ঢাকা নেওয়া লাগবে। এই যে রেফার টু ঢাকা মেডিকেল কলেজ লেখা দিচ্ছে তো, এই স্যারকে আর কি দেখাইতে বলছে। উনি কি এই হাসপাতালের ডাক্তার? কি ফাতেমায় বসে আর কি স্যার। শরীয়তপুরের এই চিত্র বিচ্ছিন্ন নয়। দেশের 64 জেলার মধ্যে 38 জেলার সরকারি হাসপাতালে এখনও নেই ক্রিটিক্যাল কেয়ার সেবা। 80 থেকে 90% আইসিইউ, সিসিইউ সব ঢাকায়। ফলে নিজ জেলা ছেড়ে সংকটাপন্ন রোগীদের গন্তব্য ঢাকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এই উপদেষ্টা বলছেন, জেলা উপজেলায় শুধু ভবন নির্মাণই নয়, নিশ্চিত করতে হবে চিকিৎসক, যন্ত্রপাতি সহ মেডিকেল সরঞ্জাম। যদি আমরা গ্রামের অনেক স্বাস্থ্যসেবা পূরণ করতে পারি এবং লোকজন ধীরে ধীরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুখী হয়, যে তারা এরকম আস্থা অর্জন করতে পারে, তাহলেই কেবল অন্যান্য সব প্রতিষ্ঠানে, জেলা, বিভাগ বা রাজধানী, এখানে যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানের উপর নির্ভরতা কিছুটা কমতে পারে। রোগীর চাপ কমাতে শিফটিং করে 24 ঘন্টা বহির্বিভাগ চালুর পরামর্শ তার। চিকিৎসকের ঢাকার বাইরে কাজের মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি বিবেচনার পরামর্শ ডক্টর বেনজিরের। যত মেডিকেল কলেজ হাসপাতাল আছে তার যে আউটডোরটা আছে, এটা ইজিলি আমরা সারা দিন ধরে চালাতে পারি। এর জন্য আলাদা কোনো লোকবলও হয়তো লাগবে না। যে আমাদের ওই হাসপাতালে যত মেডিকেল অফিসার আছে তাদেরকে যদি আমরা শিফটিং ডিউটি করি, এটা কোনো কিচ্ছু না। এটা যদি মন্ত্রণালয় আজকেই সিদ্ধান্ত নেয়, কালকে থেকেই চালু করতে পারে। ইমার্জেন্সিতে চাপ কমবে এবং অধিক লোক স্বাস্থ্যসেবা পেয়ে তাদের শারীরিক অসুস্থ থেকে মুক্তি পাবেন এবং ভালো হবেন। ঢাকার সবগুলো বড় হাসপাতালেই রোগীর বেশিরভাগ বাইরে থেকে আসা, অথচ রোগীরা নিজ জেলায় চিকিৎসা পেলে এদিকেও এত হিমশিম অবস্থা হতো না, সবাই পেত মানসম্মত চিকিৎসা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সরকারি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেন ঘুষের হাট। নির্ধারণ করা হয় ঘুষের রেটও। বিদেশ গমনোচ্ছুদের অভিযোগ, টাকা ছাড়া মেলে না সনদ। কর্তাদের কেউ কথিত ভাইয়ের মাধ্যমে, কেউ বা দালালের মাধ্যমে লেনদেন করেন। কেন্দ্রের সামনেই সেই আখড়া। এক ইনস্ট্রাক্টরের ভাইয়ের ভিডিও ফাঁসের পর সামনে এসেছে ভয়াবহ অনিয়ম, দুর্নীতির চিত্র। যাত্রী থেকে ভাইয়া 9,500 টাকা করে নেন, কারণ আমি আপনার থেকে 9,500 করে নিলাম। আমি এটা কনভিন্স করবো কিভাবে ভাইয়া, আপনাকে আমি কিছু যাত্রী দিচ্ছি, আমি আপনাকে 500 টাকা কম দিব। ঘুষের পরিমাণ বলে দেয়া তরুণটির নাম ইরফান চৌধুরী। তিনি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের ইনস্ট্রাক্টর ইমরান চৌধুরীর আপন ছোট ভাই। আপনি যার সাথেই কথা বলেন, আপনি ওনাদের থেকে নিলে আপনার থেকে এটা কস্টিংটা বেশি যাবে। কেন বলবো? কারণ ওনারা ঘুরে ফিরে কন্ট্রাক্টগুলো আমার ভাইয়ের থেকে আসে করে। ভুক্তভোগী প্রশিক্ষণার্থীদের অভিযোগ, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পাশ করিয়ে দেয়া এবং সার্টিফিকেট নিশ্চিত করেন ইনস্ট্রাক্টরের ভাই। অনেক চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কোটা আগে আমরা ফিল আপ করে তারপর হচ্ছে যে বাকি ডেটটা।
ভিডিওটি ফাঁস হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হলে সুর পাল্টে আদালতে মামলা করেন ইরফান। এখন তদন্ত করছে পিবিআই। আসলে এগুলো ফেক, আর এগুলো নিয়ে আমি আমার আইনের ব্যবস্থা নিয়েছি। এখন আইনে যেটা করবে সেটা আর কি। আমাকে বিভিন্ন ধরনের টাকা পয়সার লোভ দেখানো, বিভিন্ন ধরনের দেখায় আমার মাধ্যমে বাধ্য করে নিয়েছে। আমাদের মামলাগুলো সাধারণত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি তদারকি করে। প্রত্যেকটা মামলায় আমরা সিনিয়ররা কিন্তু ফিল্টারিং করে এবং যাচাই বাছাই করে। এখানে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ বা কোনো কিছু এটা আমার জানা নেই। সরকারি এই প্রশিক্ষণ কেন্দ্রটি চট্টগ্রামের পলিটেকনিক এলাকায় ওয়েল্ডিং, লোড আনলোড, গ্যাস স্টেশন, ব্ল্যাক স্মিথ, কনস্ট্রাকশন ওয়ার্কার ও কার চালক পদে চাকরি নিয়ে বিদেশ গমনেচ্ছুদের পরীক্ষা দিয়ে সরকারিভাবে তাকামুল সার্টিফিকেট তথা পেশাগত দক্ষতার সরকারি সনদ নিতে হয় এই কেন্দ্র থেকে। সৌদি আরবে নির্দিষ্ট পেশায় যোগ দিতে ও কাজের অনুমতি বা ইকামা পেতে এই দক্ষতা যাচাই পরীক্ষা পাশ করে সনদ নেওয়া বাধ্যতামূলক। এটি ঘিরেই চলে ঘুষ বাণিজ্য। জনপ্রতি 10,000 থেকে 25,000 টাকা না দিলে সনদ মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। কন্ট্যাক্ট করছেন? এখানে তো কন্ট্যাক্ট করা কাজই হয় না। 22,000 টাকা লেগেছে আমার তো হয় 18,500। 21,000 লেগেছে। নর্মাল 60 জন দিতে কন্ট্যাক্ট দিতে আপনার যারা কন্ট্যাক্ট দিতে তারা ঠিক হয়ে গেছে না, ঠিক হয়ে গেছে। যারা নর্মালি সবগুলো আমি পাই, আমি ওটা শুনে শক্ত হয়ে গেছি। মানে নর্মালি যারা দিচ্ছে তারা আনফিট, কিন্তু যারা কন্ট্যাক্ট আসছে তারা ফিট। টানা কয়েকদিনের সরেজমিন অনুসন্ধানে দেখা যায় প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই দিনভর প্রকাশ্যে চলে অবৈধ লেনদেন। যেমন এই কম্পিউটারের দোকান সার্টিফিকেটের জন্য পরীক্ষার্থীদের কাছে নিজ মুখে চান 20,000 টাকা। রেকর্ড করা ভিডিও দেখানোর পরও অস্বীকার করলে মুখোমুখি করা হয় ভুক্তভোগী পরীক্ষার্থীদের। শোনা গেছে ভাই, শোনা গেছে এবং এটা আপনি না আমাদের এখানে স্লিপ তোলা যাচ্ছে অনলি 8,000 টাকা। আপনি নিজের কথা নিজে অস্বীকার করতেছেন, এই তো কাকে 18,000 টাকা বলছি ভাই? 18,000 টাকা বলছে আপনাদেরকে? আমাকে 20,000 টাকা বলছে। এই নাম্বারে লাস্ট যে 65 একটা নাম্বার আছে, এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে বলছে। মানে ওনার আব্বাও করে, উনিও করে, বলছে মানে ফিক্স 20,000 টাকা লাগবে। যে কার্ডটা দিছে আমাকে, তখন বলছিল যে 18,500। আমি আসছিলাম যে সপ্তাহখানিক আগে, আরও ওখানে কথাবার্তা বলছিলাম, যে বলছিল যে এই বিষয় করে দাও, সব কিছু কনফার্ম হবে, এখানে যদি না হয় কোনোখানে আর হবে না, ওরকম বলছিল। ওরা না করতে পারলে কি করতে হবে? তাকামুল সার্টিফিকেটের জন্য এই কেন্দ্রে প্রতিদিন পরীক্ষায় অংশ নেন 4টি সেকশনের অন্তত 80 জন পরীক্ষার্থী। ভুক্তভোগীদের অভিযোগ, দৈনিক ঘুষ লেনদেন হয় অন্তত 5 লাখ টাকা। মাসে সে অঙ্ক ছাড়ায় কোটির ঘর। ঘুষ লেনদেন এই প্রশিক্ষণ কেন্দ্রে অনেকটা ওপেন সিক্রেট। তবে নিজের ভাইয়ের কিংবা দালালদের এসব কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন এই ইন্সট্রাক্টর। তাকে এটার জন্য জবাবদিহিতার জন্য আমাদের হেড অফিস থেকে ইনকোয়ারি হয়েছে এবং তাকে অলরেডি এটা মামলা আছে এবং পিবিআইতে তদন্তের মধ্যে আছে। যদি এইখানে সে যদি এগুলির সাথে যুক্ত হয় বা যাদের সাথে এগুলি নিয়ে কথাবার্তা বলছে, আমরা তাদের ক্ষেত্রেও বলছি যে আপনারাও এভিডেন্স দেন। ঘুষ দাবির ভিডিও এবং ভুক্তভোগীদের অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ এই কেন্দ্রের অধ্যক্ষ। না, আমি এই মুহূর্তে প্লিজ এইটার ব্যাপারে যেহেতু আপনি মানে দিতে চাচ্ছেন, মানে আপনি তো ওইটা তো টিভিতে প্রকাশ করবে না। আমার কথা হচ্ছে আমাদের কাছে এই পর্যন্ত যতটুকু লিখিত অভিযোগ আছে আমরা লিখিতভাবে নিতে, আপনি একটু লিখিত, আমরা তখন লিখিত বক্তব্য আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা আমাদের টিভিতে আপনার তোলার দরকার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জনবল সংকটে ধুঁকছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার 17টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। কোথাও দপ্তর প্রধানের পদে দীর্ঘদিন ধরে শূন্য, কোথাও নেই প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী। ভারপ্রাপ্ত অস্থায়ী লোকজন দিয়ে কোনো মতে কাজ চালানো হলেও ব্যাহত হচ্ছে নানা কার্যক্রম। এতে ভোগান্তি পোহাচ্ছেন সেবাগ্রহীতা মানুষজন। অপ্রতুল জনবল নিয়ে সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরাও।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফাঁকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস, মেডিকেল অফিসার ও টেকনোলজিস্টের অন্তত 25টি পদ শূন্য, মিডওয়াইফ সহ আরও কয়েকটি পদেও জনবল সংকট, যার প্রভাব সরাসরি পড়ছে সেবাদানে। রোগীদের চাহিদা মোতাবেক সেবা দিতে পারছেন না সীমিত এই জনবল। একদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তারা খাচ্ছেন হিমশিম, অপরদিকে রোগী ও স্বজনদের বাড়ছে ভোগান্তি। হাসপাতালে ডাক্তারের সংকটের কারণে সুচিকিৎসার লোক পাচ্ছে না, গরিব অসহায় মানুষ আসতেছে, চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো। অনেক দিন ধরে ডাক্তার নাই, ডাক্তার যেখানে আসছে থাকতে পারতেছে না, চলে যাচ্ছে, আমরা সেবা পাচ্ছি না ভালো করে। আমাদের এই জনবল সংকটের মধ্যেও আমরা কিন্তু আমাদের সেবাগুলো বন্ধ রাখিনি, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আর আমরা আমাদের এই সরকারি দপ্তরের কার্যক্রমগুলো যথাযথভাবে করার চেষ্টা করছি, স্বল্প জনবল নিয়েও। 6 জুলাই থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য, বর্তমানে ভারপ্রাপ্ত এসিল্যান্ড। উপজেলা সমাজসেবা কার্যালয়েও নেই স্থায়ী কর্মকর্তা। মৎস্য ও উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের চিত্র একই রকম। কৃষি অফিসেও 12টি পদ শূন্য, এলজিডিতে 3টি এবং প্রাথমিক শিক্ষা অফিসে খালি পদ 1টি। এছাড়া পরিবার পরিকল্পনা, নির্বাচন এবং আবহাওয়া অফিসে রয়েছে জনবল সংকট। ইউনো স্যার বলতে এসিল্যান্ড স্যার দায়িত্বে আছে, এসিল্যান্ড স্যার দায়িত্বে আছে। তো আজকে ওই যে কোথায় যেন কি প্রোগ্রামে আসছে, আমাদের জন্য একটু কষ্টকর হয়। স্যারও যেমন কষ্ট করে আমাদের কাজের জন্য সময় ব্যয় করেন, আমরাও আসলে যথাসময়ে সেই কাজে স্যারের সহযোগিতা না পাওয়ার কারণে আমরাও কষ্ট পাই। আমাদের তেঁতুলিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে ইউনোর সমস্যা, প্রায় 1.5-2 মাস থেকে ইউনো আসে না। মাতৃভাতার কাগজ জমা দেওয়ার জন্য আসছিলাম, তো এখন এখানে লোক নাই, হয়নি কাজটা। আমাদের স্যার এখন বর্তমানে ছিল ফিরোজুল স্যার, উনি চলে গেছে রংপুরে বদলি হয়ে, আবার তো আমাদের এখানে কোনো ছাড় নাই। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অবস্থা আরও করুণ। কর্মকর্তা ও কর্মচারী কেউই নেই। 2021 সাল থেকে পাশের উপজেলার একজন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছেন অস্থায়ী একজন আয়া আর অফিস সহকারী। কেউ নাই, আমরা ওই মেয়েটা গেছি, আমি আর এক ছেলেকে স্যার দায়িত্বে রাখছে কয়েকদিনের জন্য। প্রতিষ্ঠানের প্রধানগুলো থাকে বা সহকারী কাউকে যদি দায়িত্ব দেয়, তাহলে কিন্তু আমাদের কাজগুলো, জনগণের কাজগুলো করতে খুব সহজ হয়। অবশ্য জনবল সংকটের বিষয়ে ক্যামেরায় কিছুই বলতে রাজি নন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে জেলা প্রশাসক বলছেন অন্য দপ্তরে যে লোকবল নেই সেসব তিনি জানতেন না। এটা বলা যাবে না, এটা তো আর সমস্যার কথা তো আর বলা যায় না। আপনি কি এই যে এটা আমি তো আর নিউজে বলতে পারি না। এই বিষয়ে কি আপনি কোনো ব্যবস্থা করে জানাবেন? এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে। আমি ওগুলো জানতাম না, তো আমাদের ইউএনও নাই সেটা জানি, অন্য অফিসের কথা আমি জানি না। আমাদের লাইন থেকে তো আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসকে জানিয়েছি, এটা তো ঊর্ধ্বতন অফিসের দায়িত্ব। উপজেলার প্রায় প্রতিটি দপ্তরেই কর্মকর্তা কর্মচারী সংকটের খেসারত দিতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তাদের দাবি দ্রুত শূন্য পদগুলোয় নিয়োগ দিয়ে সরকারি সেবাদান নিশ্চিত করা হোক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার ছেলে স্বর্ণশিসের মরদেহ রাতে কুষ্টিয়ায় সৎকার করা হয়েছে। আজ ভোরে দাফন করা হলো তার স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহ। শনিবার রাতে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এর আগে বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় দেবাশিসের পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ। ইমিগ্রেশন শেষে নিজ নিজ বাড়ির পথে রওনা করে লাশবাহী গাড়ি। এছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছানোর পর বিভিন্ন প্রক্রিয়া শেষে ছোট ভাইয়ের কাছে সাজুর মরদেহ হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি কালীগঞ্জের বড়েয়ায়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আলিমুজ্জামান সাজুকে। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় রেবতী সরকারের সৎকার। বুধবার রাতে হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি ছিল। দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আছেন। রংপুর মহানগরীর নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, ডাকাতির পর শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে 3 দিন আগের হত্যাকাণ্ড এবং লাশের গন্ধ বের হলেও প্রতিবেশীদের টের না পাওয়ার বিষয়টি রহস্যজনক। ঘটনার সময় বিদ্যুতের লাইনও কেটে দেয় দুর্বৃত্তরা। সবশেষ বৃহস্পতিবার রাত 1:30 নাগাদ বড় বোন প্রীতিলতা চক্রবর্তীর সাথে ফোনে কথা হয় ছোট বোন
পূজার। পরে শনিবার রাত 8:45 বোনের নম্বর বন্ধ পান তিনি। সে সময় বোনের স্বামী, ভাগ্নি, ভাগ্নেকে ফোন করলেও সবার ফোনই বন্ধ দেখায়। রাত 10:30টার দিকে স্বামীকে নিয়ে নগরীর মাসুয়াপাড়ায় বোনের বাড়িতে যান পূজা চক্রবর্তী, কিন্তু প্রধান ফটক তালাবদ্ধ পান তিনি। পাশের বাসার ভেতর দিয়ে বাড়িতে ঢুকে দেখেন সব এলোমেলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সিআইডি, পিবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মশারি টশারি সব কাটাইছে, স্ট্যান্ড ফ্যান দিছে, ভালো করে দেখলাম ওনারা নাই। এই তো তখন আমার সন্দেহ আরও বেশি হয়ে গেল। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে এদেরকে মেরেই ফেলছে, এটা জানি রাখো, এটা নাই। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায়, তখন যায় দেখে, তখন লাশ দেখতে পায়। সিঁড়ির চিলেকোঠার নিচে মেলে প্রীতিলতা ও তার মেয়ে প্রার্থীর মরদেহ। ছাদে বাবা গণপতি আর খাটের নিচে ছেলে প্রিয়মের লাশ। পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। সেই অপরাধ ঠেকাতে গেলে হত্যা করা হয় পরিবারের সদস্যদের। শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। সবচেয়ে বড় রহস্য, 3 দিনে মরদেহগুলো থেকে গন্ধ ছড়ালেও টের পাননি প্রতিবেশীরা। জানান, বুধ ও বৃহস্পতিবার দুপুরে ওই 4 জনের সাথেই দেখা হয়েছিল তাদের। বৃহস্পতিবার দুপুরে পাশের দোকান থেকে চকলেটও কিনেছিল প্রিয়ম। কোনো শব্দ হলে এগুলো তো ভিতরে থাকলে কিছু বোঝা যায় না, দরজা লাগানো থাকলে, আর আমরা পাইনি। মাস্টার সাহেবের সঙ্গে এমনিতেই কথা তো বলে না, উনি ওনার কাছে যায়, ওই যাতে দেখা হয় দোকান থেকে, এই পর্যন্ত দেখি। গণপতির স্বজনদের বক্তব্য, বাড়ি বানানোর সময় টাকার জন্য নানাভাবে হুমকি দেয়া হচ্ছিল তাকে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের দাবি তোলেন তারা। বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুক্ত এটা সেটা। আমি যে কারা চাই, হয়তো তাদেরকে পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। ভোরে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং সুরুতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এদের সবাইকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনো ক্লিয়ার না, তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। গেল ডিসেম্বরে রংপুর জেলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। মেয়ে প্রার্থী কয়েকদিন আগে কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স পাশ করেন। ছেলে প্রিয়ম জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী, আর স্ত্রী প্রীতিলতা ছিলেন গৃহিণী। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাই সরকারি প্রতিষ্ঠানের মতো প্রাইভেট কোম্পানিও সুযোগ পাবে সরাসরি তালিকাভুক্তির। এ লক্ষ্যে লিস্টিং নীতিমালা সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, নানা প্রতিবন্ধকতা চিহ্নিত করবে এই কমিটি। বিশ্লেষকরাও বলছেন, সরাসরি তালিকাভুক্তির সুযোগ থাকলে অনেক কোম্পানি বাজারে আসতে পারে, যা ভালো শেয়ারের যোগান বাড়াবে। চাহিদা থাকলেও প্রায় 2.5 বছর পুঁজিবাজারে আসেনি নতুন কোনো কোম্পানি। জটিল নিয়ম আর দীর্ঘসূত্রিতার কারণে তালিকাভুক্তিতে আগ্রহী নয় ভালো মানের বেসরকারি খাতের প্রতিষ্ঠান। এতে শেয়ার সংকট রয়েছে পুঁজিবাজারে। এ সুযোগ কাজে লাগিয়ে চলছে কারসাজি। পুঁজি খাটিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ অবস্থার পরিবর্তন চাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ভালো কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির পথ সহজ করতে চাই সংস্থাটি। এজন্য সংস্কার করা হচ্ছে লিস্টিং নীতিমালা। নতুন নিয়মে সরকারি প্রতিষ্ঠানের ন্যায় সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে বেসরকারি ও বহুজাতিক কোম্পানি। এই কমিটির কাজ হলো যে ডিরেক্ট লিস্টিং তো নর্মালি এটা লিস্টিং রেগুলেশনের কাজ, তার মানে স্টক এক্সচেঞ্জ এই কাজটা করে। তাহলে লিস্টিং রেগুলেশনে কোন কোন জায়গায় এই সংস্কার করলে এই বড় কোম্পানিগুলোকে, সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে কমিটি কাজ করছে।
বেসরকারি কোম্পানি সরাসরি তালিকাভুক্তিতে সরকারি বিধিনিষেধ আছে, যা প্রত্যাহারে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সরকারি মালিকানাধীন কোম্পানি ছাড়া ডিরেক্ট লিস্টিং করা যাচ্ছে না, একটা নিষেধাজ্ঞা রয়েছে সরকারের একটা আদেশের কারণে। সেই বিষয়েও কমিশন সরকারের সাথে প্রয়োজনীয় যেই নির্দেশনা যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেটা করেও কিন্তু এই যে প্রাইভেট মালিকানাধীন যে কোম্পানি আমরা বলছি বড় কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সেটা নিয়ে আসার জন্য কমিশন উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ইতিবাচক। এতে নতুন কোম্পানি নিয়ে আসার ক্ষেত্রে সময়ক্ষেপণ কমবে, ফলে তালিকাভুক্তিতে অনেকেই আগ্রহী হবে। ভালো শেয়ারের যোগান বাড়ানো গেলে পুঁজিবাজারের অস্থিরতাও কমবে। এইটা ভালো উদ্যোগ, সময়টা কম লাগবে এবং যে কোম্পানি সাবস্ক্রিপশন নিতে আসবে বাজার থেকে সেই কোম্পানি একটা ভালো দাম তারা তার শেয়ারের পেয়ে যাবে, এটা ঠিক। এখন এটার রুল রেগুলেশন কি হবে সেটা হলো দেখার বিষয়। আইপিও করতে অনেক সময় লাগে, হ্যাঁ, আর আইপিও যাদের দরকার নেই, যাদের ক্যাপিটালের দরকার নেই, তারা আইপিওতে যাবে কেন? সেটা তারা খুব ভালো মূল্য পাবে, খুব ভালো দাম পাবে, কারণ এটা তো শেয়ার বাজারের ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে ডিসকভারি হবে। প্রাইসটা ডিসকভারি কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঠিক করে দিবে না, এটা মার্কেট প্লেস উইল ডিসাইড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন্টারেক্টিভ প্রসেসের মাধ্যমে। তবে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তিতে দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে, এজন্য সতর্ক থাকতে হবে স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চিনি উৎপাদনে বছরের পর বছর লোকসান, অথচ একই প্রতিষ্ঠানের ডিস্টিলারি এবং অন্যান্য ইউনিটে একের পর এক মুনাফার রেকর্ড। বলছি চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির কথা। 2025-26 অর্থ বছরে প্রতিষ্ঠানটির নেট মুনাফা 165 কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু অ্যালকোহল থেকেই এসেছে 224 কোটি টাকা। বিপরীতে চিনি কারখানায় লোকসান 60 কোটি টাকার বেশি। প্রায় 90 বছরের পুরনো রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। চিনি উৎপাদনে লোকসান থাকলেও অন্যান্য ইউনিটের আয়ে দিন দিন শক্তিশালী হচ্ছে প্রতিষ্ঠানটি। 2025-26 অর্থ বছরের হিসাব বলছে সব ইউনিট মিলিয়ে কেরুর নেট মুনাফা 165 কোটি টাকারও বেশি, যা স্মরণকালের রেকর্ড। এর আগের বছরে কেরু মুনাফা করেছিল 129 কোটি টাকা, সেটি তখন প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ ছিল। তবে সামগ্রিক মুনাফার এই চিত্রের উল্টো পিঠে রয়েছে কেরুর চিনি কারখানা। এবার চিনি উৎপাদন ইউনিটে লোকসান দেখানো হয়েছে 60 কোটি টাকারও বেশি। চিনিতে প্রতিবছর লোকসান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আখ চাষি ও স্থানীয়রা। চিনিতে লাভ হওয়ার না কারণ হচ্ছে আপনার এই যে রিকভারি কম হওয়ার কারণে। আপনার জাত পরিবর্তন করলে ইনশাল্লাহ আমি মনে করি আপনার চিনি তো লাভ সম্ভব। আপনার এখনকার যেসব আখগুলো এর ভিতরে একমাত্র 16 আখটা ছাড়া 32 এই আখ ছাড়া কোনো আখে আপনার সুগার নেই। বাড়ি বাড়ি যাইতে হবে, গিয়ে তাদেরকে বোঝাইতে হবে ভাই আখ চাষ করেন, আখের দাম বেড়েছে, কিন্তু তারা তো সেভাবে তো করে না। প্রতিবারের মতো এবারও কেরুর মুনাফার সবচেয়ে বড় উৎস ডিস্টিলারি ইউনিট। বিলেতি ও দেশীয় মদ উৎপাদন এবং বিক্রি করে এই ইউনিটে লাভ দেখানো হয়েছে প্রায় 224 কোটি টাকা। মোটামুটি বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে এবং এই ডিস্টিলারি এই কেরু অ্যান্ড কোম্পানির এত বেশি মুনাফা অর্জনের পিছনে ডিস্টিলারি ব্যাপক ভূমিকা পালন করছে। ফরেন লিকার উৎপাদন এবং বিক্রয় দুটোই আমরা বিগত অর্থ বছরের থেকে 25-26 অর্থ বছরে বৃদ্ধি পেয়েছে। মানে 24-25 অর্থ বছরে লাভ ছিল 189 কোটি টাকা, এবারে হয়েছে 25-26 অর্থ বছরে হয়েছে 223 কোটি টাকা। এছাড়া জৈব সার কারখানা, বাণিজ্যিক খামার, ফার্মাসিউটিক্যালস ইউনিটের মুনাফা উল্লেখযোগ্য। এসব লাভের সাথে লোকসান ও রাজস্ব খাত সমন্বয় করে নিট মুনাফা 165 কোটি টাকা। তবে আগামীতে চিনি খাতের লোকসান আরও কমিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি কেরু কর্তৃপক্ষের। এই প্রকল্পটি যদি এই বছর আমরা সম্ভব সঠিকভাবে চালাতে পারি, ইনশাল্লাহ আমাদের লসের পরিমাণটা কমবে, কারণ আমরা আশা করছি যে আমাদের রিকভারিটা কিছুটা বাড়বে। আর চাষির আখও যদি এর সাথে আমরা বেশি পরিমাণে পাই তাহলে আমাদের চিনির পরিমাণটাও বাড়বে আর আখের লসের পরিমাণটাও কমবে। এখন দেখার বিষয় ভবিষ্যতে চিনি উৎপাদনে লোকসান কমিয়ে প্রতিষ্ঠানটি তার সামগ্রিক মুনাফাকে আরও কতটা বাড়াতে পারে।
জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ম্যাকাইতে ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। বিস্তারিত তার কাছ থেকে জানবো। আসাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। এই মুহূর্তে উইকেটের আচরণ কেমন এবং ঘুরে দাঁড়ানো কি সম্ভব শান্তদের? খুবই কঠিন বাংলাদেশের জন্য এখান থেকে ঘুরে দাঁড়ানো। ইনিংস হারের সংখ্যাটা এখন বাংলাদেশের সামনে এখনো 100-র মতো রানে পিছিয়ে রয়েছে। হাতে 7 উইকেট আছে, 3টা উইকেট আজকের দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের উইকেট কিন্তু ব্যাটিং এর জন্য অনেকটাই ভালো এখন, এবং পিছিয়ে তিনি ম্যাচের আগেই বলেছিলেন যে প্রথম দিকে টসটা অনেক বড় একটা ফ্যাক্টর হবে, পেসাররা এখানে সুবিধা পাবে। অর্থাৎ প্রথম দিনে যারা ব্যাটিং করবে তাদের জন্য কিছুটা কঠিন, তবে সময় যত যাবে দ্বিতীয় দিন থেকে এই উইকেটটা ব্যাটিং সহায়ক হবে। সবশেষ তানজিদ তামিম 3 উইকেট দিয়ে এসেছেন। আসলে মিচেল স্টার্ক এই ইনিংসে আবারও বাংলাদেশের জন্য বাংলাদেশের বিপক্ষে দাপট দেখাচ্ছেন। এর আগের ইনিংসে তিনি 7 উইকেট নিয়েছিলেন। সব মিলে বাংলাদেশ ব্যাকফুটে ম্যাকাই টেস্টে, এখান থেকে কামব্যাক করাটা কঠিন। এই টেস্টে জিততে হলে বা বড় কিছু করতে হলে বাংলাদেশকে অন্তত 150 থেকে 200 রানের একটা টার্গেট দিতে হবে। বাংলাদেশ এখনো 100 রানে পিছিয়ে, অর্থাৎ বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সবার আগে ইনিংস হারটা এড়ানো, তারপরে যত বড় টার্গেট দিতে পারে বা রানটা যত বেশি করা যায় সেক্ষেত্রে তখন বোলারদের জন্য কতটা কাজটা কঠিন বা সহজ হয় সেটা তখন দেখার বিষয়। তবে সবার আগে আসলে ইনিংস হার এড়ানোটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর যদি এইভাবে বাংলাদেশ উইকেট হারাতে থাকে তাহলে হয়তো আমরা এই দ্বিতীয় দিনে বাংলাদেশের এই টেস্টের ম্যাকাই টেস্টের ফলাফলটা হয়তো আমরা দেখতে পাবো। তবে বাংলাদেশ ডারউইনের একটা ঐতিহাসিক জয়ের পর যেভাবে ম্যাকাই টেস্টে বাংলাদেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটা নিয়ে ইতিমধ্যেই এখানে অস্ট্রেলিয়ানদের মধ্যে আলোচনা সমালোচনা। বাংলাদেশের আগের জয়টাকে এখন আসলে অঘটন হিসেবে আরো বেশি তারা বলছেন। মারুফ, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। চরম দুর্ভোগের দিন কাটছে বাসিন্দাদের। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। টেকসই পরিকল্পনার মাধ্যমে দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও আবার জমে আছে পানি। এর মধ্যেই হেলে দুলে চলছে বিভিন্ন যানবাহন। ভোগান্তিতে চালক ও যাত্রীরা। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদেরও। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গোপালগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী। কয়েকদিনের বৃষ্টিতে সেই দুর্ভোগ আরও বেড়েছে। শহরের লঞ্চঘাট থেকে ইসলামপাড়া সড়ক, ঘুল্লিবাড়ি, বটতলা, পোস্ট অফিস মোড় সহ 15টি ওয়ার্ডের প্রায় 70% রাস্তার বেহাল দশা। প্রতিদিনই হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। সবচেয়ে বেশি দুর্ভোগে শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীর স্বজনরা। বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যায় না, নিজেরাও যাওয়া যায় না, অসুস্থ রোগী হলে নিয়ে যাওয়া যায় না। রিক্সাওয়ালারা ওখানে যদি একবার যায় দ্বিতীয়বার কখনোই যায় না। তাদেরকে 3 গুণ ভাড়া অফার করলো সেখানে যায় না, কারণ হাঁটু জল থাকে 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টি। মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তলিয়ে যায় এবং অনেকের হাত পা ভাঙে। সরকারের পক্ষ থেকে টেকসই পরিকল্পনার মাধ্যমে দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পৌর প্রশাসক জানালেন, অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় RUTDP একটি প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় আমরা বর্তমান অর্থ বছরে এই পৌরসভার যতগুলো রাস্তা রয়েছে যাতায়াত অনুপযোগী সবগুলোকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং আশা করছি অচিরেই এই রাস্তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। গোপালগঞ্জের অপরিকল্পিত শহর, এখানে কোনো পরিকল্পিত কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই। তাই আমি এই টোটাল গোপালগঞ্জ শহর ঘুরে ঘুরে আমি দেখছি। আগামীতে আমাদের যে বাজেট আসবে এবং আমরা চাই পরিকল্পিত একটা শহর গড়তে। গেল 3 বছরে তেমন কোনো সংস্কার কাজ হয়নি এই পৌরসভায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঝালকাঠি ও পিরোজপুরে ব্যাঙের ছাতার মতো বাড়ছে সমবায় সমিতি। 2 জেলা জুড়ে সমিতির সংখ্যা 1000-এর বেশি। প্রথমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নেওয়া হয় গ্রাহকদের টাকা। এরপর সব গুটিয়ে লাপাত্তা হয়ে যায় চক্রটি। প্রায় 25টি সমিতি এর মধ্যে কয়েক হাজার মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া বাজারে অফিস খুলে স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করত শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। গত কয়েকদিন ধরে অফিসে তালা মেরে সটকে পড়েছেন সমিতির লোকজন।
গ্রাহকদের অভিযোগ ৪,০০০-এর বেশি মানুষের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকার আমানত সংগ্রহের পর লাপাত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। একই এলাকায় সারথি, স্বদেশ ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধেও রয়েছে অর্থ সংগ্রহ করে ফেরত না দেওয়ার অভিযোগ। এমন প্রতারণার তথ্য পাওয়া গেছে ভীমরুলি বাজার, ১৭ কাঠি, কলেজ মোড় ও পূর্ব চাঁদকাঠি সহ জেলার বিভিন্ন এলাকায়। গ্রাহকদের দাবি, শিকড় সমবায় সমিতির সভাপতি সুমন মজুমদার ও সাধারণ সম্পাদক গ্রিন বিশ্বাস বিপুল পরিমাণ টাকা নিয়ে ভারতে পালিয়েছেন। অন্যদিকে পিরোজপুরের ঝালকাঠি উপজেলার আতা এলাকার শ্যামলছায়া কল্যাণ সমিতি, সোনার বাংলা জনকল্যাণ সমিতি ও আতা বহুমুখী সমবায় সমিতির পরিচালক উত্তম মিস্ত্রির বিরুদ্ধেও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আমার মেয়ে বড় আছে, মেয়ের জন্য রাখছি যে মেয়ের বিয়ে হয়তো টাকাটা আমি খরচ করবো, কিন্তু এখন তো টাকাটা চাইতেছি, টাকাটা আমি পাইতেছি না। এই 2 বছর ধরে আমার কোনো লভ্য অংশ দেয় না, আমার আসল টাকা আমি চাইতেছি 2 বছর আগ থেকে, আমার ওই টাকাও দেয় না। 350 সদস্যর 1.5 কোটি টাকা আনি এখানে দিছি, এখন সে পলাতক। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং এর বিচার চাই। সমবায় সমিতির নামে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার মানুষ। অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যালয় এখন বন্ধ। আমানতের টাকা ফেরত পাওয়ার আশায় গ্রাম থেকে দল বেঁধে পরিচালকদের বাড়িতেও ছুটছেন তারা। 4,000 টাকা প্রতি মাসে খুব কষ্ট করে আমার স্বামী মনে করেন রোদে বৃষ্টিতে ভিজে টাকা আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি টাকাটা এর কাছে আমি জমা থুইছিলাম। আমি হাঁস মুরগির ডিম বেচা জমিতে কাজ করি, আমি 2টা টাকা থুইছি এই আতা সমিতিতে, উত্তমের সমিতিতে, কিন্তু আমি এই টাকা পাই নাই। শ্যামলছায়া এনজিওর মালিক, সে 5টা 6টা এনজিও চালায় একটা নাম দিয়া, কিন্তু সে কোনো সদস্যের টাকা দেয় না। 2 জেলায় সমবায় সমিতির সংখ্যা 1000-এর বেশি। মাঠ পর্যায়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঝালকাঠি সমবায় অফিস। এরূপ কোনো বেআইনি যদি কার্যক্রমের সাথে আমাদের এই ঝালকাঠি জেলার কোনো সমবায় সমিতি সম্পৃক্ত থাকে, তাহলে সেই বিষয়তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং অন্য জেলারও যদি এরকম থাকে সংশ্লিষ্ট জেলা সমবায় অফিসের এই বিষয়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জেলা সমবায় কার্যালয়ের তথ্য বলছে, ঝালকাঠি সদর উপজেলায় 2025-26 অর্থবছরে 18টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে, আর 2026-27 অর্থবছরে আরও 127টি সমিতির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া চলছে। এছাড়াও 2 উপজেলায় অন্তত 50টি সমবায় সমিতির অস্তিত্ব নেই বলে অভিযোগ রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে সামিল না হতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল তেহরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাইয়ের হুঁশিয়ারি, তেহরানের পরবর্তী টার্গেট হবে ওয়াশিংটনকে সহায়তাকারী দেশগুলো। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দেন এই হুঁশিয়ারি। বলেন, প্রতিবেশী দেশগুলো যদি ইরানের অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্যে মার্কিন অপপ্রচার বা উদ্যোগে সামিল হয়, তবে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। গত বুধবার ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই জবাবে তেহরানের পাল্টা এই হুঁশিয়ারি। প্রতিবেশী সহ সব দেশকে বলছি যেন তারা যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধে সামিল না হয়, নয়তো তাদের আমরা শত্রু হিসেবে গণ্য করব। অবশ্য প্রথমেই তাদের সাথে কথা বলবো, যুক্তরাষ্ট্রের পাশ থেকে সরে দাঁড়াতেও দূরত্ব বজায় রাখতে বলবো, কিন্তু যদি তা না করে তবে আঘাত হানব। সেসব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের 102 জন সাবেক কূটনীতিক। নিজ নিজ দেশের সরকারের প্রতি এক খোলা চিঠি দিয়েছেন তারা। শনিবার ফরাসি সংবাদ মাধ্যম লা মোদে প্রকাশিত হয়েছে তাদের খোলা চিঠি। ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ ও সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধের দাবি জানিয়েছেন কূটনীতিকরা। ইইউ, ইসরায়েল এবং যুক্তরাজ্য ইসরায়েল বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বানও জানানো হয়েছে এই চিঠিতে। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। চিঠিতে গাজায় জাতিসংঘের সংস্থাগুলোর মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন সাবেক কূটনীতিকরা। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও নিকোলাস হপটন। যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 পুলিশ কর্মকর্তা সহ 7 জন। স্থানীয় সময় শনিবার ভোর রাত 3টার দিকে হয় এই দুর্ঘটনা। স্থানীয় পুলিশ জানায় 5 কিশোরকে বহনকারী একটি ভক্সওয়াগন উল্টো দিকে থেকে এসে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে 2 গাড়ির সব আরোহীর মৃত্যু হয়। নিহত 2 পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন 38 বছরের টম ক্লভ আর
37 বছরের ম্যাথিউ ব্লেডস। এর মধ্যে ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে দুর্ঘটনার কিছুক্ষণ আগেও ভক্সওয়াগন গাড়িটিকে সতর্ক করেছিল পুলিশ ভ্যানটি, কিন্তু উল্টো দিক থেকে সজোরে পুলিশের গাড়িতে ধাক্কা দেয় কিশোরদের যানটি। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। এল নিনোর প্রভাবে কমছে বিশ্বের গুরুত্বপূর্ণ কন্টেইনারজাত পণ্য পরিবহন রুট পানামা ক্যানালের পানির গভীরতা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী মাস থেকে জলযান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন চ্যানেলটি পার হতে পারবে 34টি জাহাজ, যা সেপ্টেম্বরের মাঝামাঝিতে কমিয়ে আনা হবে 32টিতে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযোগকারী মধ্য আমেরিকার সরু চ্যানেল পানামা ক্যানেল, যে জলপথে পরিবাহিত হয় বিশ্ব বাণিজ্যের প্রায় 5% কন্টেইনার, কার্গো, কয়লা, শস্য ও খনিজ পদার্থ। এবার গুরুত্বপূর্ণ এই জলপথে যান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ। জলবায়ুজনিত সংকট বা এল নিনোর প্রভাবে কমতে শুরু করেছে চ্যানেলটির পানির গভীরতা, যার জেরে এমন সিদ্ধান্ত প্রশাসনের। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 4 সেপ্টেম্বর থেকে দৈনিক জলপথটিতে চলাচল করতে পারবে মাত্র 34টি জাহাজ, যা 15 সেপ্টেম্বর থেকে কমিয়ে আনা হবে 32টিতে। খালের ড্রাফট বা গভীরতা কমায় চলতি মাস থেকে যান চলাচল সীমিত করার কথা থাকলেও সেটি পিছিয়ে সেপ্টেম্বরে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পানির গভীরতা কমে 48 ফুটে নেমে এসেছে, যা অক্টোবর থেকে 47.5 ফুটে নেমে আসবে। প্রতিদিন প্রায় 40টি জলযান পারাপারের সক্ষমতা রয়েছে এই চ্যানেলের। তবে আগামী মাস থেকে বিশালাকার কন্টেইনার জাহাজ চলাচলে চ্যানেলের প্রশস্ত অংশের নিও প্যানামাক্স লকগুলো দিয়ে দৈনিক পার হতে পারবে সর্বোচ্চ 9টি জাহাজ। তবে পুরনো প্যানামাক্স লকগুলো দিয়ে পার হতে পারবে 25টি যান, যা আগামী মাসের মাঝামাঝি থেকে কমিয়ে আনা হবে 23-এ। এটি এমন একটি এল নিনোর প্রভাব যা খুবই দ্রুত প্রকট হয়। এটির স্থায়িত্ব অনেক দীর্ঘ হতে পারে, তাই আসন্ন শুষ্ক মৌসুম পার করতে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। পানামার পানি সংকট মোকাবেলায় এর আগেও বেশ কয়েকবার জলপথটিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করেছিল প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।